যার নাম হয়তো আপনারা গুগল ম্যাপে খুঁজেও পাবেন না। একটা জঙ্গল, দক্ষিণ আমেরিকার গায়ানায়, ঘন সবুজে ঢাকা, যেখানে রাতে শুধু ঝিঁঝি আর অচেনা পাখির ডাক শোনা যায়। এবং সেই জঙ্গলের ভেতর কাঠের তৈরি কয়েক ডজন ঘর। সামনের দিকে গাছের গুঁড়ি দিয়ে বানানো ছোট্ট একটা মঞ্চ। মঞ্চের সামনে কয়েকশো মানুষের জমায়, আর তাদের ওপরে যেন ঈশ্বরের মতো ঝুলে আছে এক মানুষের কণ্ঠ। আমাদের বাইরে কোনো দুনিয়া নেই। সত্যি যদি খুঁজতে চাও, তা কেবল আমাদের মধ্যেই আছে। এই মানুষটার নাম জিম জোন্স। অনেকের কাছে তিনি ছিলেন উদ্ধারকর্তা, একজন সামাজিক বিপ্লবী, একজন পথ প্রদর্শক। তবে ইতিহাসের কাছে জিম জোন্স হয়ে আছে এক নিদারুণ দুঃস্বপ্নের। 1978 সালের 18 নভেম্বর একটা সাধারণ দিন নয়, শুধু পৃথিবী দেখেছিল এই দিন আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ গণ আত্মহত্যা। একটা ছোট কমিউনিটি যার নাম ছিল জোনসটাউন, সেখানে কয়েকশো মানুষ, নারী পুরুষ এমনকি শিশু পর্যন্ত, একসাথে বিষ খেয়ে মৃত্যুবরণ করে। আপনি কি কল্পনা করতে পারেন একজন মানুষ কি করে এতটা প্রভাব খাটাতে পারে, যে মানুষগুলো নিজের হাতে নিজের সন্তানকে বিষ খাওয়ায় আর নিজেরাও স্বেচ্ছায় মৃত্যুবরণ করে? অলৌকিকের আজকের এপিসোডে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে একজন ক্যারিশম্যাটিক প্রচারক, একজন আপাত দৃষ্টিতে মানবতাবাদী নেতা, একজন সোশ্যাল জাস্টিস ফাইটার ধীরে ধীরে পরিণত হলেন একটা কাল্ট লিডারে, যার আদেশে মৃত্যুবরণ করতে হলো শত শত মানুষকে। আপনি হয়তো ভাবতে পারেন এসব হয়তো কোনো একটা নির্দিষ্ট জায়গার মানুষের ক্ষেত্রে হয়েছে, এটা কি আমাদের জীবনে কোনোভাবে রিলেভেন্ট? একটু ভেবে দেখুন তো, আমরা কি অন্ধবিশ্বাসে কাউকে নেতা বানাই না? আমরা কি কখনো প্রশ্ন না করে কাউকে গুরু বা আইডল হিসেবে বসে ফেলি না? আমরা কি নিজেরা না ভেবে কারো কথাকে চূড়ান্ত সত্য ধরে নেই না? জিম জোনসের গল্প কেবল একটি গণ আত্মহত্যার গল্প না, এটা হিউম্যান সাইকোলজি এবং অন্ধ আনুগত্যের উদ্ধারকর্তা খুঁজে বেরোনো একটা সমাজের গল্প, যেখানে মানুষ ভেবেছিল তারা স্বর্গে যাচ্ছে, কিন্তু বুঝতেই পারেনি আসলে তারা এক চরম দুর্গতির দিকে এগিয়ে যাচ্ছে। একটা সমাজ, একটা বিশাল জনগোষ্ঠীর মানুষ যখন তার উপর ঘটে যাওয়া বা একটা চলমান দুঃশাসন হতে পারে, একটা অপব্যবস্থা হতে পারে, সেখান থেকে মুক্তি চায়, তখন যদি সেই আরেকজন মানুষ খুঁজতে থাকে, যে মানুষটা তাকে মুক্তি দিবে, সেই উদ্ধারকর্তা এই ধরনের মনস্তত্ব আসলে কিভাবে একটা অনিবার্য পরিণতির দিকে নিয়ে যেতে চায়, আজকের এই জিম জোনসের গল্পটা সেটার একটা উদাহরণ। আজকের এই এপিসোডে থাকছে কিভাবে এক সাধারণ গরিব পরিবার থেকে উঠে এসে জিম জোনস নিজেকে মেসায়া বা নির্বাচিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করলেন, কিভাবে তিনি বর্ণ বৈষম্য, দারিদ্র, সামাজিক ন্যায় বিচারের কথা বলে হাজার হাজার অনুসারী হৃদয় জয় করলেন, কিভাবে সেই ভালোবাসা, সেই ভরসা, সেই বিশ্বাস ধীরে ধীরে পরিণত হলো ভয়, নিয়ন্ত্রণ আর
মানসিক বন্দিদশা। আর শেষমেশ কিভাবে জনসটাউনের সে ভয়ঙ্কর রাত তৈরি হলো, যখন লাউড স্পিকারে বাজছিল বক্তৃতা আর প্লাস্টিক কাপে ঢালা হচ্ছিল সায়ানাইড মিশ্রিত ড্রিঙ্কস। এটা কেবল অতীতের একটা অন্ধকার অধ্যায় তুলে ধরা এপিসোড না। আমরা একটু সাথে বোঝার চেষ্টা করব কেন মানুষ এমন নেতার পেছনে ছুটে যায়, আমরা নিজেদের জীবনে কোন সিগন্যালগুলো এড়িয়ে যাই, কিভাবে একটা কমিউনিটি ধীরে ধীরে কালচে পরিণত হয়। আপনি যদি ভেবে থাকেন যে আমি হয়তো এমন ফাঁদে পড়ব না, তাহলে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, জনসটাউনের মানুষও প্রথমে এমনটাই ভেবেছিল। তাদের কাছে জিম জোন্স ছিল একজন বাবা, বন্ধু, লিডার, যে তাদের জন্য দাঁড়াবে, লড়বে, মুক্তি এনে দেবে। কিন্তু মুক্তির প্রতিশ্রুতি শেষ পর্যন্ত তাদের নিয়ে গেল এমন এক দরজার সামনে, যার ওপারে ছিল শুধু মৃত্যু। এই গল্পে থাকবে পলিটিক্স, রিলিজিয়ন আর ক্ষমতার এক অদ্ভুত মিশেল, থাকবে ট্রমা, ব্রেইন ওয়াশ, মানসিক নিয়ন্ত্রণের কৌশল। আপনি যদি সত্য ঘটনা ভিত্তিক ক্রাইম, সাইকোলজি, কাল্ট অথবা মানব মনের অন্ধকার দিকগুলো নিয়ে জানতে পছন্দ করেন, তাহলে এই এপিসোড আপনার জন্য। সৃষ্টি আজকে আপনার সাথে, আপনি শুনছেন অলৌকিক। আজকের এপিসোডে আমার সাথে আছে প্রীতমকে এর আগেও আপনারা পেয়েছেন, আপনারা জানেন এ ধরনের কাল্ট ফিগার। আপনার আমার সাইকোলজি নিয়ে তার আগ্রহ অনেক। আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব জিম জোন্সের গল্প। আমরা ধাপে ধাপে খুলে দেখব জিম জোন্সের উত্থান, ক্ষমতা, ভয়, কারাগার আর শেষের সে সর্বনাশা সিদ্ধান্তের পেছনে গল্প। হ্যালো প্রীতম, তো আজকে আমাদের পুরা অলৌকিক জুড়ে থাকছে জিম জোন্স। সো জিম জোন্সকে নিয়ে আসছে প্রীতম। তো প্রীতম, একদম শুরুতে একটু আমাদেরকে বলো, আসলে জিম জোন্স অ্যাকচুয়ালি কে ছিলেন, তার উঠে আসা কিভাবে হলো, বা তার জন্ম থেকে মানে সে কিভাবে বেড়ে উঠলো। অ্যাকচুয়ালি জিম জোন্সের জন্ম হচ্ছে 1931-এ মে মাসে। তো হচ্ছে ইন্ডিয়ানার হচ্ছে গ্রাম্য এরিয়াতে আর কি ওর জন্ম হয়েছিল। তো ওর জন্মের সময় হচ্ছে পুরো আমেরিকায় হচ্ছে যে গ্রেট ডিপ্রেশন বলে, যে কত সালে জন্ম? 1931-এ। ওয়েল, হ্যাঁ, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে যে গ্রেট ডিপ্রেশন। রাইট, ওই টাইমটাতে। হ্যাঁ, তো চাইল্ডহুড হচ্ছে ও অনেক মানে পভার্টির মধ্যে কাটাইছে, সোশ্যালি আইসোলেটেড ছিল খুব। আর হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে ও একটু স্পিরিচুয়াল টাইপের একটা ক্যারেক্টার ছিল, কারণ চার্চে বেড়ে ওঠা আর কি, চার্চেই ছোটবেলা থেকে ও হচ্ছে বড় হয়েছে আর কি। ওয়েল, তার মানে জিম জোন্স তো মোটামুটি একটা রিলিজিয়াস মাইন্ডসেট নিয়ে তার বেড়ে ওঠা, রাইট? পরবর্তীতে তো সে সেই রিলিজিয়নের মানে সে রিলিজিয়নকেও তো সে অস্বীকার করে, রাইট? মানে সে তো প্যারালাল আরেকটা অল্টারনেটিভ রিলিজিয়নের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটা ধরা যায় আর কি। ওইটার একটা টার্ম আছে, আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারতেছি না। এটা হচ্ছে ব্যাপটিজমেরই একটা হচ্ছে ফর্ম আর কি। ও হচ্ছে ব্যাপটিজমের ফর্মটারই, মানে ক্রিশ্চিয়ানিটিতে তো হচ্ছে ব্যাপটিজম একটা আর কি, ক্যাথলিজম, তারপর হচ্ছে ব্যাপটিজম। তো ওর এটা হচ্ছে একটা টার্ম বলে, ওটা আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারতেছি না। বাট ওই ফর্মে হচ্ছে ও হচ্ছে এইটা করছে। আর এটার চলনটা হচ্ছে ওই টাইমে অনেকেই করতো আর কি, এই টিচিং সবার কাছে হচ্ছে ধরেন টিচিং করা আর কি, এই অ্যাক্টিভিটি গুলি হচ্ছে। আর এক সময় তো হচ্ছে চার্চে থাকতে থাকতে হচ্ছে রেভারেন্ট হয়ে উঠছে আর কি, চার্চে একটা পজিশন আর কি, এটা পাদ্রে টাইপের আর কি। রেভারেন্ট হচ্ছে একটা পজিশন আর কি। তো এভাবে হচ্ছে ও আস্তে আস্তে নিজের 50s থেকে হচ্ছে ওর কার্যক্রম মানে সোশ্যালি আরো ও ইম্প্যাক্টফুল হয়ে
আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটু আসি যে মোটামুটি হচ্ছে জিম জোন্স তার আর্লি লাইফ অনেক পভার্টির ভিতর দিয়ে এসে বের উঠছে। অ্যান্ড হচ্ছে আমরা জানি যে ওই টাইমটুকু ওয়ার্ল্ডের রেসপেক্টেও আসলে খুবই একটা ডিপ্রেসিং টাইম ছিল, মানুষের কাজ ছিল না। এবং আমরা জানি যে ইউরোপে অ্যান্ড আমেরিকাতেও এই জায়গাগুলোতে তখন কাজের অভাবে মানুষ সেই মানে আয় ইনকাম নাই। সো প্রচন্ড একটা পোভার্টির ভিতর দিয়ে আসলে পুরো জেনারেশনের পর জেনারেশন তখন বেড়ে উঠছিল। সো এরপর আমরা চলে গেছি একদম 50s এর দিকে, অর্থাৎ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টাইমটুকুতে। সো এই টাইম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পরের অংশটুকু, এই টাইমটুকুতেও তো মানুষের একটা তখন প্রবণতা যে এই যে আমাদের বর্তমান যে অর্থনৈতিক দুর্দশা and এই জায়গাগুলোতে সামাজিক অস্থিরতা, এই জায়গা থেকে সামওয়ান অর সাম পাওয়ার তাদেরকে একটা মুক্তি এনে দিতে পারে হয়তো, এরকম একটা ভোলাটাইল একটা মেকানিজম, একটা মেন্টালিটির ওই সেই moment- সময় হচ্ছে সোশ্যালি হচ্ছে ইকুয়ালিটি ছিল না, ইনইকুয়ালিটির কারণে ধরেন ডিসক্রিমিনেশন অনেক বেড়ে গেছিল। তো বেড়ে যাওয়ার কারণে হচ্ছে ধরেন জিম জোনসের মতো মানুষজন হচ্ছে ওটার আর কি এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, আমরা এই জায়গাটাতে একটু ঢুকি আমরা যে জিম জোন্স ঠিক এই সময়টাতে কিভাবে তার কার্যক্রম শুরু করলো এন্ড কিভাবে হচ্ছে মানুষের কাছে তার পরিচিতিটা আসলো। জিম জোনস হচ্ছে পিপলস টেম্পল নামে হচ্ছে ওর একটা চার্চ আর কি, ঠিক আছে। ওইটা হচ্ছে ও ফার্স্ট হচ্ছে ক্যালিফোর্নিয়াতে হচ্ছে এটা করে আর কি, ও হচ্ছে স্থাপন করে। একদম ইনিশিয়াল তার এক্সপোজারটাই কি হইলো এই পিপলস টেম্পল দিয়ে। হ্যাঁ, ও তো রেভারেন্ট হয়েছে, রেভারেন্ট হওয়ার পর ও হচ্ছে আলাদাভাবে পিপলস টেম্পল করলো, যেখানে হচ্ছে ও রেশিয়ালি ধরেন পিছায় পড়া লোকজন, বয়স্ক লোকজন, এদের বিভিন্ন ধরেন সুযোগ সুবিধা দিত। ধরেন এই ধরেন ওল্ড এজদের জন্য ডোনেশন, তারপর হচ্ছে থাকার ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, এই টাইপের কিছু পলিসিজও হচ্ছে করতো। পিপলস টেম্পলে হচ্ছে এভাবে ওর ফলোয়ার বাড়াইতো আর কি। তো মানে ব্ল্যাকরা হচ্ছে এতে মানে ব্ল্যাকরা তো তখন হচ্ছে সমান রাইটস পাইতো না আর কি আমেরিকায়। তো ব্ল্যাকরা হচ্ছে ওর প্রতি খুবই ইনফ্লুয়েন্স হয়েছে এরপরে ওর কিছু মানে ও অ্যাক্টিভিটিস এর কারণে। activities এর কারণে, right? সো যেটা আলটিমেটলি যে ওই টাইমের যে যারা কিছুটা পিছিয়ে পড়া লোকজন অ্যান্ড যাদের আলটিমেটলি সামাজিক অধিকারের জায়গা থেকে যারা প্রপারলি আসলে সেই সিভিল রাইটস গুলা যাদের জন্য আসলে প্রপার ছিল না, সেই সমস্ত মানুষদেরকে একটা মুক্তির আশা দেখানোর একটা কেন্দ্র হয়ে ওঠে পিপলস টেম্পল। এটা ওই যে ইউটোপিয়া বলতে একটা টার্ম আছে, প্রমিসড ল্যান্ড। ওদের হচ্ছে ওদের প্রমিস করা হয়েছিল যে ওদের একটা প্রমিসড ল্যান্ড পাবে ওরা, যেখানে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, তারপর হচ্ছে কোনো পভার্টি থাকবে না, সবাই হচ্ছে ইকুয়ালি ট্রিটেড হবে। দেন এই জন্য হচ্ছে আর কি মানে এই আর কি। ওয়েল, তো এই যে প্রমিসড ল্যান্ড, এটা কোনো পার্টিকুলার কোনো ল্যান্ডকে তারা বলতো যে এটা আমাদের সেই প্রমিসড ল্যান্ড? হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে জানবো আর কি। ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা আসলে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জিম জোন্স যে এই যে তার গ্রোথটা শুরু হলো পিপলস টেম্পলের প্রতি, সে কি পলিটিক্যালি এম্পাওয়ার্ড হয়েছে, বা তো অনেক মানুষজন যেহেতু ডিল করতে হচ্ছে এখানে, কি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ঘটছে কোনো, বা কোনো পলিটিক্যাল কানেকশন কি তার ক্রিয়েট হয়েছিল? হ্যাঁ, এটা হচ্ছে ধরেন সান ফ্রান্সিসকোতেও হচ্ছে আস্তে আস্তে আরো চার্চ বিল্ড করে আর কি পরবর্তীতে। আরো চার্চ মানে পিপল টেম্পলের আরো শাখা? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক, পুরো এক সময়টা ইউএসএ ছড়ায় যায় আর কি। এই চার্চের যারা কাজ করতো আর কি, তাদের হচ্ছে মানে তারা হচ্ছে বিভিন্ন সিভিল রাইটস লিডারদের সাথেও কাজ করতো, লোকাল পলিটিশিয়ান এদের সাথেও কাজ করতো। তো জিম জোনসের হচ্ছে একটা ভোট ব্যাংক ছিল, ধরেন ইউএস এর একটা ভোট ব্যাংকের কারণে ধরেন একটা পুরো কমিউনিটি হচ্ছে ওর ভোট ব্যাংক আর কি। ধরেন এর জন্য হচ্ছে পলিটিশিয়ানরা ওর লিয়াজু করে চলতো আর কি, এরকম একটা বিষয় ছিল আর কি। আর এই ভোট ব্যাংক অনেক বড় ছিল, এটার কারণে হচ্ছে পজিটিভ মিডিয়া কভারেজও পাইতো। হ্যাঁ, বাট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কি মানে জাস্ট বিজনেস গ্রোথের উপর বেস করে তো তার পলিটিক্যাল কাল্পনেসটা ক্রিয়েট হয় নাই, রাইট? মানে একটা তো না না না, ফিলোসফিক্যাল বা একটা রিলিজিয়াস একটা ব্যাপার
থ্রুতে সে স্পিরিচুয়াল একটা ব্যাপারে স্পিরিচুয়াল লাগাইছে। সাইকোলজিক্যালও ধরা যায় আর কি। হ্যাঁ, বাট জিম জোনস আলটিমেটলি তো আরো অবশ্য পর্দার আড়ালে দুজনেই পর্দার আড়ালে আসলে কি করছে উই হ্যাভ নো আইডিয়া মেবি। এনিওয়ে, তো যেটা হচ্ছে যে জিম জোনসের যে এই যে পলিটিক্যাল একটা কানেকশন, ধরে নিলাম যে তার একটা ফিক্সড ভোট ব্যাংক আছে তার, যে কারণে সে অনেক পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল পার্টির কাছেও সে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং এই প্যাটার্নটা কিন্তু আলটিমেটলি যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ঠিক পর আমরা কিন্তু একটা খুব ভালো একটা কানেকশন আমার মনে দেখতে পাই যে ডেমোক্রেসির যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে ইউএস এর যে ডেমোক্রেসি ছড়ানোর যে প্রক্রিয়াটা, সেই ডেমোক্রেসি ছোঁয়া তো আমাদের এখান পর্যন্ত আসছে বা সারা পৃথিবীতে অনেক জায়গাতেই গেছে, কিন্তু ওই যে ডেমোক্রেসির ভেতর দিয়ে আরো কিছু বাই প্রোডাক্টও বোধ হয় ছড়াই গেছে, লাইক ভোট ব্যাংক। আপনার হচ্ছে যে এরকম কিছু মানুষ থাকে যাদের এরকম কোন বা এরকম কোনো পার্টি থাকে যাদের আসলে হয়তো কোন একটা ভোট ব্যাংক আছে বা একটা ফিক্সড ভোটার আছে, তাদের একটা এম্পাওয়ারমেন্ট হয়ে যায়। ওয়েদার ওরা আসলে পলিটিক্যালি ওরা কতটা স্ট্রং বা পলিটিক্যালি তাদের আইডিওলজি কতটা স্ট্রং ওইটা হয়তো অতটা ম্যাটার করে না। বাট জিম জোনসের ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে একটা টাইমে সে যেহেতু রেশিয়াল ডিসক্রিমিনেশনের এগেনস্টে কথা বলছে এবং সে নিজেও যেহেতু পভার্টি থেকে উঠে আসছে, সো সমাজের ওই মোমেন্টে অনেক বেশি পরিমাণ দারিদ্রতা ছিল। সো ওর ন্যাচারালি একটা বিশাল মানুষকে গ্র্যাপ করার মতো কিছু অ্যাক্টিভিটিস ছিল তার, এবং এর থ্রুতে সে একটা পিপলস টেম্পলের এবং তার পিপলস টেম্পল এন্ড সেটার আরো শাখা প্রশাখা সে ক্রিয়েট করে, অ্যান্ড বাই দ্য টাইম ও পলিটিক্যালিও এম্পাওয়ার্ড হতে থাকে। সো এইটার সাথে কি ইউএস পলিটিক্সের বাইরেও কি আদার কানেকশনের সাথে আদার পার্টির কানেকশন বা অন্যান্য লাইক সোভিয়েত ইউনিয়ন বা এদের সাথেও কি তার কানেকশন ক্রিয়েট হয়? কারণ যেহেতু জিম জোনস পরবর্তীতে আমরা হয়তো আরো সামনে গেলে জানতে পারবো, বাট জিম জোনসের কি এরকম কাউন্টার মানে ইউএস এর বাইরেও কি কোনো পলিটিক্যাল লিয়াজও ক্রিয়েট হয়েছিল ওই টাইমে? যেটা আসলে মানে এটা ওর ভক্তদের হচ্ছে ওর ডিলিউশনাল একটা ইসের মধ্যে রাখছিল যে সোভিয়েত ইউনিয়ন ওদের হেল্প করবে অ্যান্ড অল দ্যাট, বাট হচ্ছে মানে রিয়েলিটিতে এটা কতটুকু সত্য আসলে এটার কোনো রিটেন কোনো নাই, রেকর্ড নাই। সো পিপলস টেম্পলে আমি যেটা জানতে পেরেছি যে লাইক আমরা পলিটিক্যাল কানেকশনের কথা বললাম, বাট পলিটিক্যাল কানেকশনটা তো আসলে পার্টির প্রতি, কিন্তু এই যে মানুষের প্রতি যে তার বা মানুষের বিশ্বাসটা যে সে ধরে রাখছে, এটার পেছনে তার অ্যাক্টিভিটিস গুলো কেমন ছিল? এটা বেসিক্যালি হচ্ছে ওর একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করছে ওর উপর, মানে জিম জোনস অ্যান্ড পিপল টেম্পলের উপর হচ্ছে ধরেন ওরা হচ্ছে স্যালারি প্রোভাইড করতো, প্রপার্টি হচ্ছে প্রোভাইড করতো রিক্রুটমেন্ট করার জন্য। দেন রিক্রুট করার পর হচ্ছে ওরা হচ্ছে বিভিন্ন ধরেন কন্ডিশন দিত লয়ালটি টেস্ট করানোর জন্য ফলোয়ারদের। এর মধ্যে হচ্ছে ওদের প্রপার্টি হচ্ছে জিম জোনসের নামে দিয়ে দিতে হতো, মানে ইন দ্য নেম অফ গ্রেটার গুড আর কি, বুঝছেন? তো এইভাবে হচ্ছে জিম জোনস হচ্ছে ওর মানে অর্থের যে মেশিনটা ওটা হচ্ছে সচল ছিল সবসময়, যে ওর ফলোয়ারদের স্যালারি প্লাস মানে প্রপার্টি এগুলি হচ্ছে ওর লয়্যালটি টেস্টের জন্য। আর ওদের একটাই ছিল তোমাদের হচ্ছে কমিউনালি লিড করতে হবে একসাথে, মনে করো গ্রুপ মানে একটা কমিউনিটি যেভাবে থাকে তোমাদের ভাবে থাকতে হবে, মানে এক ধরনের কমিউনিজমই তো বলা যায়, যে লাইক কমিউনিজমে যেরকম বলে যে ইকুয়াল রাইটস এন্ড ব্যক্তি সম্পদের কে তার ইন্সপায়ার করে না। হ্যাঁ ওয়েল, তার মানে সামষ্টিক সম্পদ এবং ওইটার ভিতর দিয়ে আর কি সবাই সার্ভাইভ করতেছে। তারপর ধরেন ওর ফলোয়ারদের বিভিন্ন সিক্রেট কনফেশন করাইতো, যার মাধ্যমে ওরা ভালনারেবল হয়ে যেত আর কি এই জিম জোনসের কাছে। অনেক সিক্রেট মনে করেন ওর কাছে হচ্ছে কনফেস করছে, ওগুলির কারণে অনেক ফলোয়ার ধরেন জিম্মি হয়েছিল আর কি। আচ্ছা, তার মানে একটা ব্ল্যাকমেইলের একটা ব্ল্যাকমেইলের একটাই ছিল। আর ও সেক্স অফেন্ডারও ছিল ধরেন। তারপর চাইল্ডদের অ্যাবিউজ করতো, এরকম অনেক মনে করেন রিপোর্টই আছে ওর নামে আর কি ধরে। বাট এই যে এই রিপোর্ট গুলার পরেও তার মানে এটা কি একদম ইনিশিয়ালি তার এগেনস্ট এরকম কমপ্লেন ছিল, নাকি এগুলা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার পপুলারিটি যখন অনেক বেড়ে গেল তারপর এগুলো আসা শুরু করলো?
এগুলা তার পপুলারিটি বাড়ার পর পর আর কি চলে। ধরেন জোনসটাউন যখন আসলে শুরুটা হয় আর কি, আমরা যেই ইসের কথা বলছিলাম যে ইউএস এর বাইরেও হচ্ছে একটা কমিউনিটি, ও আমেরিকায় হচ্ছে থাকতে পারছিল না, মানে যে পলিটিক্যাল কারণে এখান থেকে চলে যায়। ও ভাবছে যে ধরেন আমেরিকায় যদিও থাকে, ওর মানে যেই মানে এটা মানে আলটিমেট গোল ওইটাও অ্যাচিভ করতে পারবে না, এরকম একটা থিঙ্কিং থেকেও ও হচ্ছে গায়ানা গভর্নমেন্টের সাথে অনেকদিন ধরে কথা বলে দেন হচ্ছে গায়ানার রাজধানী হচ্ছে জর্জটাউন। তো জর্জটাউনের ধরেন বর্ডারের কাছাকাছি কিছু অনেকখানি জমি হচ্ছে ও লিজ নিছে আর কি, প্রায় 100 বছরের জন্য লিজ নিয়ে দেন হচ্ছে। ওখানে হচ্ছে ওর নিজস্ব কমিউনিটি বিল্ড করে আর কি, কয়েকশো বিঘা জমি আর কি এখানে। সেটাই সেই জনসটাউন, হ্যাঁ সেটাই কি সেই প্রমিসড ল্যান্ড? হ্যাঁ সেটাই সেই প্রমিস ল্যান্ড। এটা হচ্ছে ওর ফলোয়ারদের আর কি করে ও হচ্ছে ওখানে নিয়ে গেছিল। আমেরিকা থেকে প্রায় 1200 ফলোয়ার হচ্ছে ও 1200? হ্যাঁ। বাহ। আচ্ছা, আমরা জাস্ট এইখানে যাওয়ার আগে আরেকটু মানে আমি লাইক ওই টাইমটুকুতে যেটা হচ্ছিল যে ওয়ার্ল্ডে এরকম তুমি যেটা বলতেছিলে যে প্রিচারের সংখ্যা অনেক বেড়ে গেছিল, বা অনেকে এরকম প্রিচিং করতো, নিজেকে মেসায়া দাবি করতো, বা গড সিলেক্টেড, বা এই ধরনের যে একটা প্রচারণা বা এরকম মানুষ ক্রিয়েট হওয়া। এটা শুধু আমেরিকাতে না, আসলে হোল ওয়ার্ল্ডে আপনি ইন্ডিয়াতে দেখেন অনেক সাধু আছে, সন্ন্যাসী আছে, এরাও প্রিচার আসলে। কারণ কিন্তু এইগুলো কি একই প্যাটার্নের, নাকি এখানে আসলে ডিস্টিংগুইশ করার মতো ফিচার আছে? ডিস্টিংগুইশ করা যায়, কিন্তু মানে নট অনলি বাই ক্যারেক্টারিস্টিক্স, মানে নট অনলি বাই ওদের প্যাটার্নটা অনেক সিমিলারিটি থাকে, মানে আচ্ছা। দেখা যায় কি, বাট এক একজনের করার ধরন এক এক রকম, বাট হচ্ছে ধরেন কেউ না কেউ সিগনিফিকেন্ট কিছু করছে। যেমন আমি একটা জিনিস বলি যে এরকম যারা প্রিচার হয় বা এরকম যারা কাল্ট ফিগার হতে থাকে আস্তে আস্তে, মানে স্পিরিচুয়াল লিডার যদি বলি আমরা, এদের আরেকটা ক্ষমতা থাকে, তারা হিল করতে পারে বা তাদের কিছু সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, হ্যাঁ, বা যেটা শো করে আসলে। হ্যাঁ, যদিও সেটা আসলে ভেরিফাই করা হয়তো পসিবল হয়ে ওঠে না। জিম জোনসেরও কি এরকম কিছু ছিল? হ্যাঁ, জিম জোনস এরকম কিছু অলৌকিক কর্মকাণ্ড দেখাইতো আর কি, এগুলো ক্যামেরাতেও রেকর্ড করা আছে, ধরেন ক্যামেরার সামনেই দেখাইছে। কিরকম? ধরেন একটা মানে প্যারালাইজ মহিলা ধরেন উঠতে পারতেছে না, মানে এরকম একটা মহিলাকে সে হিল করে ফেলছে, এন্ড ওই মহিলা দৌড়াচ্ছে এন্ড লাফালাফি করতেছে ক্যামেরার সামনে? হ্যাঁ, ক্যামেরার সামনে প্যারালাইজ অবস্থা থেকে ও হিল করছে আর কি, কিছু মানে ওয়ার্ডিংস বলছে, রিচুয়ালস কিছু বলছে। আচ্ছা, তো এগুলো এখনো মানে আমরা ইউটিউবে ঢুকলে দেখতে পারবো? হ্যাঁ, এটা ইউটিউবে আপনি ঢুকলেই পাবেন আর কি। ওয়াও। আর আর হচ্ছে এইটার মাধ্যমে হচ্ছে ম্যানিপুলেট করছে আর কি সবাইকে। খুবই মানে খুবই স্বাভাবিক না? হ্যাঁ, আর একজন একটা জম্পার মধ্যে আপনি হচ্ছে ধরেন দেখলেন এরকম অলৌকিক কিছু, সবাই তখন চিয়ার আপ করবে একটা ডেফিনেটলি, এন্ড ব্যাক ইন 60s, রাইট? এক্স্যাক্টলি, তখন ভেরিফাই করার কোনো সোর্স নাই। ব্যাক ইন 60s কি আমরা লাইক মিড 60s এর সময় আর কি, ধরেন পিপলস টেম্পল রান করছে প্রায় 15 ইয়ার্স এর মতো, ধরেন 50s এ স্টার্ট হইলো, ধরেন 15 ইয়ার্স ভালোভাবেই ধরেন পজিটিভলি রান করছে অ্যাজ এ মানে সোশ্যাল অর্গানাইজেশন আর কি, সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার। ওকে, এন্ড দেন তার ছিল এরকম ক্যারিশমা, সে হচ্ছে মানুষকে হিল করতে পারতো, অসুস্থকে হিল করতে পারতেছে। এন্ড এটা ডেফিনেটলি মানুষের সামনে যদি এরকম একটা নাটক উপস্থাপন করা যায়, মানুষ হুমড়ি খেয়ে পড়বে। এবং আমরা তো এটা জানি যে এখনো পর্যন্ত কিন্তু ইউএস এর যারা থাকে বা লাইক ফ্ল্যাট আর্থ সোসাইটি, হ্যাঁ, ইউরোপ আমেরিকার প্রচুর মানুষজন, হ্যাঁ, তারা বিশ্বাস করে যে পৃথিবী আসলে ফ্ল্যাট। এক্স্যাক্টলি। তো এরকম এখন এই ইনফরমেশনের যুগেও এই বিশ্বাসগুলো মানুষের আছে। সো ব্যাক ইন 65 এটা মোর লাইকলি, এন্ড এটা আসলে ইভেন এখনো তো অনেক কাল্ট আছে, রিলিজিয়ন আছে, যেমন আপনার সাইন্টোলজি বলতে একটা বিষয় আছে। আচ্ছা। এটা হচ্ছে ধরেন টম ক্রুজ ফলো করে এই রিলিজিয়নটা, তারা সায়েন্স প্লাস অ্যাস্ট্রোলজি দুইটার মিক্স হয়ে দেন হচ্ছে সাইন্টোলজি। ও নাইস। তারপর হচ্ছে আপনার এই যে একটা অ্যাক্টর আছে আপনার সুইসাইড স্কোয়াড নামে একটা সিনেমা, ওইটাতে জোকারের ক্যারেক্টার করছে জ্যারেড লেটো। আচ্ছা। ও একটা আইল্যান্ড কিনে ওর নিজস্ব কাল স্টার্ট করছে, এটা মানে স্টিল হচ্ছে মানে রানিং আর কি এরকম।
মানে এরকম কালস এরপরে মানে জিম জোনসের পরে অনেক কালস আসছে আর কি। এই যে আইল্যান্ড লাইক ওই যে জিম জোনসের কথা যদি আবার আমরা ফিরে যাই, যে জিম জোনস তো হচ্ছে একটা বিশাল এরিয়া নিয়ে নিছেন, সে হচ্ছে গভর্নমেন্ট লেভেলে কমিউনিকেশন করছে। সো দ্যাট মিনস আসলে তার তখন পাওয়ার এন্ড এভরিথিং, মানি অ্যান্ড পাওয়ার, মানে মানি বাইস পাওয়ার মানে ইকুইভ্যালেন্টই তো। সো আলটিমেটলি তার ওই মোমেন্টে এনাফ অ্যামাউন্ট অফ প্রপার্টি ছিল, হ্যাঁ। যে সেই পাওয়ারটা জেনারেট করছে যে একটা গভর্নমেন্টের সাথে সে ডিল করতে পারে। হ্যাঁ, ওইরকম একটা পজিশনে সে নিজেকে নিয়ে যেতে পারছিল আর কি গ্রাজুয়ালি। ওকে, তো আমরা তাহলে তো মোটামুটি পিপলস টেম্পলের গ্রোথটা আমরা বুঝতে পারতেছি যে একজন মানুষ, সে খুবই সুপার একজন স্পিকার, পাবলিক স্পিকার। সে মানুষের অধিকার নিয়ে কথা বলে, সে মানুষের মুক্তির জন্য কাজ করে। আমরা হচ্ছে যেহেতু অডিও, আমরা কোট আনকোট বলে নিতে হচ্ছে তো যেটা হচ্ছে যে এইরকম একটা ফিগার আস্তে আস্তে সে মানুষের, এবং সে হিল করাতে পারে। সে একজন পঙ্গু মানুষকে মানে জম্ফার মধ্যে দাঁড় করায় ফেলতে পারে, এবং সে মানুষ দৌড়াদৌড়ি করতে শুরু করে। সো বোঝেন ব্যাপারটা, ব্যাক ইন 60s 70s এই সময়ের দিকে চোখের সামনে এরকম ঘটনা ঘটতেছে, এবং এই মানুষের প্রতি একটা বিশাল জনগোষ্ঠীর বিশ্বাস ক্রিয়েট হওয়া খুবই ন্যাচারাল একটা ব্যাপার। এবং সেখান থেকে সে তার পিপলস টেম্পল অ্যান্ড দেয়ার আর মোর আদার টেম্পলস, যেটাকে আমরা বলতে পারি যে শাখা, ব্রাঞ্চেস ক্রিয়েট হইলো। এবং সেখান থেকে এবার তার হচ্ছে আমরা যদি যাই যে পরবর্তী ধাপ, যেটা সেই প্রমিসড ল্যান্ডের দিকে তারা গেল, এই প্রেক্ষাপটটা আসলে কেমন ছিল? প্রমিস ল্যান্ডে তো হচ্ছে ওরা যাওয়ার পরে কেন গেল, মানে ওই মোমেন্টে তাদের যাওয়ার প্রয়োজনটা কিভাবে হলো, এবং মানুষজনকে কিভাবে কনভিন্স করলো? আমি তো বললাম এটা যে জিম জোনস হচ্ছে মানে প্রেসারে পড়ে যাচ্ছিল, আর ওর যে আলটিমেট গোল ওইটা প্রেশারটা কি ইউএস গভর্নমেন্ট থেকে? ওর যারা ফলোয়ার ছিল ওদের মানে ফ্যামিলি থেকে অনেক কমপ্লেন্টস আসা শুরু হয়েছে তখন, আর এটা আস্তে আস্তে বাড়ছে পরে। ওই মোমেন্টে কি মানে এই পিপলস টেম্পলে যারা যাইতো ওরা কি আবার ব্যাক করে আসতো? কেউ কেউ এরকম কি হয়েছে যে সে গিয়ে তারপর সে ব্যাক করে চলে আসছে? আসলে ওর ফলোয়াররাও রিয়েল ফেসটা হচ্ছে মানে কখনো দেখেনি? তখনও দেখতে পারে নাই, এটা পরবর্তী ধাপে ধরেন দেখতে পারছে, ধরেন আফটার গোয়িং টু দ্য প্রমিস ল্যান্ড। আচ্ছা, তার মানে এর আগে হচ্ছে যে মানুষগুলো চলে যেত তাদের ফ্যামিলি থেকে হচ্ছে কমপ্লেন আসা শুরু করলো। শুরু হয়েছে মাত্র, মানে এক দুই জন আর কি ধরেন কমপ্লেন করা স্টার্ট করছে, বাট ওটাকে ও এত পাওয়ারফুল ছিল ওই সময়, ওটাকে ও গ্রাহ্য করে না আর কি, এরকম বিষয় ছিল। এন্ড দেন সেটা গভর্নমেন্ট এটার এগেইনস্টে স্টেপ নেওয়া শুরু করে। না, তখনও গভর্নমেন্ট আর কি এত সিরিয়াসলি দেখে নাই। ওইটা হচ্ছে ও ধরেন শিফট হওয়ার পরে দেন হচ্ছে মানে ফ্যামিলি থেকে হচ্ছে মানে যারা চলে গেছে তাদের হচ্ছে রিলেটিভরা হচ্ছে গভর্নমেন্টকে মানে অনেক শুরু মানে বাড়তে থাকে আস্তে আস্তে, যে আমাদের মানে ফ্যামিলির এই সদস্য হচ্ছে ওখানে চলে গেছে, এখন প্রপার্টি দিয়ে দিচ্ছে, তো হ্যাঁ সবই দিয়ে major ব্যাপার। জব ছেড়ে দিচ্ছে, জব টবের মানে স্যালারি সব টাকা দিয়ে দিচ্ছে, যার ভিটামাটি আছে সবই দিয়ে দিচ্ছে জিম জোনসকে। তো এরপর হচ্ছে এই যে কমপ্লেন আসা শুরু করলো, এন্ড তার যে বিলিফ যে সে তার যে কাজ সেটা সেখানে করতে পারবে না, তো সবাইকে নিচে চলে গেল। সবাই যারা যেতে চাইছে ওর সাথে আর কি, ও জোর করে নাই কাউকে। ওভারনাইট চলে গেল এরকম? ও ওই যে সবাইকে প্রমিস ল্যান্ডের একটা মূলা ঝুলাই দিছে আর কি। কিভাবে গেল? ওরা মানে অ্যাজ ফার এজ আই নো হচ্ছে ফ্লাইটেই গেছে আর কি। হ্যাঁ, তো বিশাল অ্যামাউন্ট, মানে নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকাতে চলে গেল। হ্যাঁ সাউথ আমেরিকাতে চলে গেছে। তারপর আমরা তাহলে এই জোনস টাউনটা কিভাবে করে উঠলো, এন্ড এইটা সম্পর্কে একটু শুনি। তো জোনস টাউন হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা এগ্রিকালচারাল প্রজেক্ট ছিল আর কি, জিম জোনসের এই হিসেবে ও স্টার্ট করছে আর কি গায়ানাতে। তো ওইখান থেকেই হচ্ছে ওর মানে ফলোয়ারদের উপর কন্ট্রোল করার যে ইটা, তখন ওটা প্রখর ভাবে সামনে আসে আর কি ফলোয়ারদের কাছে আর কি। ও কিছু রিচুয়ালস করাইতো ধরেন এই ওর মানে লয়ালটি করানোর জন্য ধরেন। তারপর হচ্ছে এই
হোয়াইট নাইটস বলতে একটা রিচুয়াল করতো। এটা এটাই আলটিমেটলি হচ্ছে এই মানে জনসটাউনের শেষ পরিণতি ছিল আর কি। হোয়াইট নাইটসের যে ড্রিলটা বলে, ও তো হচ্ছে ওর ফলোয়ারদের বলছিল যে মানে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে ওর খুব কাছের, তো আমেরিকান গভর্নমেন্ট হচ্ছে ভালো না, এশিয়ালি ওদের কখনো একসেপ্ট করবে না, এইসব মানে হাবি জাবি বলে দেন হচ্ছে ওদের ই করছে। তো ওদের হোয়াইট নাইট ডিলস এই করতো যে সিআইএ ওদের অ্যাটাক করবে যে কোনো সময়। ইভেন হচ্ছে ওর যে গানম্যানরা ছিল আর কি, ওরা হচ্ছে রাত্রেবেলা ওই জঙ্গল থেকে গুলি করতো, গুলির সাউন্ড ই করে ওর হচ্ছে ধরেন ওই পুরা জনসটাউনে হচ্ছে যে মাইকিং করা ছিল আর কি। ও হচ্ছে মাইকে করে হচ্ছে সবাইকে বলতো যে মাঝখানে চলে আসতে, উঠানে চলে আসতে। দেন হচ্ছে ওই হোয়াইট নাইট ড্রিল হচ্ছে ওইটাতে হচ্ছে ও কুলেট বলতে একটা ড্রিঙ্ক আর কি। আর একটা আমেরিকা একটা প্রবাদ আছে খুব ধরেন ফেমাস, যে ডোন্ট ড্রিঙ্ক দ্য কুলেট। তো এই কুলেট হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা ওয়াইন টাইপের, এটার সাথে ও বলতে হচ্ছে যে মানে ওটা হচ্ছে একটা আছে বিষ আছে, সায়ানাইড, হ্যাঁ সায়ানাইড মিক্স করে তারপর হচ্ছে ওদের খাওয়াই দিবে আর কি। যে এটা হচ্ছে ওরা মানে ম্যাস সুইসাইডের প্র্যাকটিস করতো আর কি বেসিক্যালি। কিন্তু প্রতিবারই হচ্ছে কিছু মানে মানে এটা দেখা যেত যে এটা হচ্ছে জাস্ট লয়্যালটি টেস্ট ছিল আর কি, এর বেশি কিছু ছিল। কিন্তু 78-এ হচ্ছে ধরেন এই রিয়েল ঘটনাটা। আমরা এখানে এটা কিন্তু খুবই মানে অবিশ্বাস্য রকমের একটা ভয়ঙ্কর ব্যাপার যে মানুষগুলো কি পরিমাণ ব্রেইন ওয়াশ অর মানে এটা ব্রেইন ওয়াশ দিত। ব্রেইন ওয়াশ ভীত ধরেন ওরা মানে ওরা ইসে চলে যাওয়ার পর, জনসটাউনে চলে যাওয়ার পর ওদের তো মানে ওখান থেকে বেরিয়ে আসা ব্যাক করার কোনো ওয়ে নাই ধরেন। আর জিম জোন্স যে স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে সবাইকে রাখতো, সবাইকে দিয়ে কাজ করাইতো, হার্ড লেবার করাইতো, ঠিক আছে। তারপর ধরেন শাস্তি দেওয়া হয়তো এমন টাইপের যে ধরেন স্লিপ ডিপ্রাইভেশন, মানে হচ্ছে ও কোনো মানে ই করছে মানে রুল ব্রেক করছে, ওর হচ্ছে রাত্রে ঘুমাইতে দেওয়া হবে না, ঠিক আছে। এরকম সাইকোলজিক্যাল ধরেন শাস্তিগুলি দিত আর কি। তারপর পাবলিক শেমিং কিছু মানে রিচুয়াল ছিল, ওগুলি সবার সামনে করতো, ওদের সামনে মানে বিভিন্ন ভাবে অত্যাচার করতো আর কি। তো ওরাও হচ্ছে ভয়, আর ওদের ওর তো গানম্যান ছিল অনেক, তো জীবনের ভয়ে অনেকে কেউ কিছু বলতে পারতো না। দেন তো হচ্ছে যে আমরা আস্তে আস্তে ওটাতে যাবো আর কি। আমাদের সেই আলটিমেট আছে পিপলস জনসটাউনের সেই আলটিমেট রাত 1978 জনসটাউনের রাতের আগে কিছু প্রেক্ষাপট আছে, ওগুলো আমাদের ডিসকাস করে নেওয়া উচিত। অনেক কিছু শুনি তো এই সম্ভবত এখন সিনেটর হ্যাঁ, আমেরিকার গভর্নমেন্ট হচ্ছে প্রচুর প্রেসার পাচ্ছিল মানে ওই জনগুলো থেকে ফ্যামিলিগুলোর কাছ থেকে। তো ফ্যামিলিগুলোর কাছ থেকে যাওয়ার পর লাস্টে হচ্ছে এই লিও রায়ান নামে একজন কংগ্রেসম্যান আছে, তো ওনাকে হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট হচ্ছে এই জনসটাউন পরিদর্শন করার জন্য পাঠাইছে আর কি, কোট আনকোট, ঠিক আছে। মানে ওই সময় হচ্ছে লিও রায়ান, তারপর হচ্ছে আমেরিকার মিডিয়ার অনেক জার্নালিস্ট, তারপর ক্যামেরাম্যান, প্রায় একটা বড় টিমই হচ্ছে প্রায় গিয়েছিল আর কি জনসটাউনে। হ্যাঁ, তো জনসটাউনে যাওয়ার পরে হচ্ছে ফার্স্টের দিকে ও লিও রায়ান দেখে যে সবকিছুই মানে একদম গোছানো, একটু বেশি গোছানো আর কি, ধরেন মানে একদম বেশি পারফেক্ট মনে হচ্ছে আর কি, সবাই হাসি খুশি এরকম। কিন্তু ধরেন ওর যে মিডিয়া গ্রুপ ছিল ওদের কাছে একটু পর পর কয়েকজন এসে লুকায় লুকায় কিছু নোটস দিয়ে যাচ্ছে হাতে, ঠিক আছে, যে গেট আস আউট অফ হিয়ার, উই ডোন্ট ওয়ান্ট টু লিভ হিয়ার, এরকম বিভিন্ন নোটস দিয়ে গেছে। এরকম প্রায় 15-20 জনের নোটস পাইছে লিও রায়ান ওই রাতে, ঠিক আছে। ওই রাতে হচ্ছে একটা প্রোগ্রামও হয়েছিল আর কি, যে ওখানে হচ্ছে মানে গান মানে একটা মহিলা গান গাইছিল পরের দিন উনি ফেলা হয়েছে। তো এই ইসে হচ্ছে আপনার এই যে
আমি কইছিলাম যে রাতে একটা প্রবলেম হলো। তো জিম জোন্সকেও হচ্ছে লাস্টের দিকে জিজ্ঞেস করে যে এখানে তো অনেকে থাকতে চায় না, তো এখানে যারা থাকতে চায় না আমি তাদেরকে নিয়ে চলে যাব, ঠিক আছে। জিম জোন্স বলছে। জিম জোন্সকে লিও রায়ান বলছে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো জিম জোন্স ওই সময় হচ্ছে আর কি একটু কাচুমাচু শুরু করছে আর কি, যে মানে আচ্ছা তো তারা তো নিয়ে যাও তুমি, সমস্যা নেই। তো ওদের পাঠিয়ে দিছে, যারা যারা যেতে চাইছে তাদের অনেককে পাঠিয়ে দিছে আর কি। ইভেন আপনার হচ্ছে টিএনবিসি বা এনবিসি, এটার একটা রিপোর্ট আছে জিম জোন্সের উপর, ওটার মধ্যে ভিডিও ক্লিপিং গুলিও দেখা যায় যে মানে জিম জোন্সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিডিয়ার দ্বারা, তারপর হচ্ছে মানুষজন আইসে এসে নোটস দিচ্ছে, এরকম কিছু ফুটেজও আছে। তো ওই টাইমে কি জিম জোন্স তখন লোকে খুব কনফিডেন্টলি সবকিছু রেসপন্স করতেছিল? হ্যাঁ, ও মানে বলতেছে না না এখানে সবাই হ্যাপি, না এখানে সবাই হ্যাপি, তারপর হচ্ছে এখানে কোনো সমস্যাই নাই আর কি, তোমরা যেটা করতেছো এটা মানে ভুল ইনফরমেশন নিয়ে আসছো তোমরা, এখানে কেউ বাসায় ব্যাক করতে চায় না। তো তারপর তো লিও রায়ান হচ্ছে ওদের ওই যে 8 জন না 10 জন এরকম ওদের সাথে আর কি ব্যাক করার জন্য আপনার হচ্ছে ওই জর্জ টাউনের কাছাকাছি একটা রানওয়ে আছে, তো ওই রানওয়েতে হচ্ছে ওরা মানে চলে আসে আর কি। তো ওই রানওয়েতে ওদের প্লেন দাঁড়ায় ছিল, দেন হচ্ছে একটা ওই যে ট্রাক্টরের পিছনে যে ওই যে থাকে না, ওই যে আরেকটা বগি টাইপের যে থাকে ওটা, হ্যাঁ ওই টাইপের একটা নিয়ে আপনার হচ্ছে একটা ট্রলির মতো, ট্রলির মতো। ইঞ্জিন নাই আর কি। না ট্রাক্টরই আর কি, আচ্ছা, tractor, okay. ট্রাক্টরের পিছনে একটা ধরেন বগি টাইপের, ওই ট্রাকের পিছনের সাইডটা আছে না ওইরকম আর কি, হ্যাঁ ওইরকম। তো ওইটার মধ্যে অনেক মানে জিম জোন্সের হচ্ছে কয়েকজন গানম্যান আসে ওই রানওয়েতে আর এসে ওদের লিও রায়ান সহ হচ্ছে মানে ওখানে হচ্ছে টোটাল 8 জনকে না 10 জনকে হচ্ছে মানে স্পটে গুলি করে মেরে ফেলা হয়। ইভেন একটা ফুটেজ আছে ইউটিউবে আপনার, এখানে হচ্ছে আপনার ওই এনবিসির ক্যামেরাম্যান ওরে গুলি করতেছে আর কি, ওই গুলি করার মানে ভিডিও হচ্ছে ও মরার আগে শুট করে তারপর হচ্ছে মারা গেছে। আর একই সময় হচ্ছে জিম জোন্স হচ্ছে ওই হোয়াইট নাইট ড্রিল আবার কল করছে পুরো জর্জ টাউনে। দেন হচ্ছে ওই দিন হচ্ছে সবাইকে হচ্ছে সায়ানাইড মিক্স করা পানি খাওয়ানো হয়, মানে ওই পুলিট খাওয়ানো হয়, ওয়াইন খাওয়ানো হয়। আর প্রায় 300 মতো বাচ্চা ছিল আর কি। তো ওদের হচ্ছে আপনার এই ইনজেকশন সিরিঞ্জ ইনহেল করে তারপর হচ্ছে প্রায় 900 মানুষের উপর হচ্ছে জিম জোন্স হচ্ছে নিজে হচ্ছে ওর মুখের মধ্যে গুলি করে মারা গেছে আর কি। পেপার কাটিং কয়েকটা দেখছি যে মানে ডেড টোল ফার্স্টে হচ্ছে ওরা কাউন্ট করতে পারে না, মানে এত মানুষকে মারা গেছে। ফার্স্টে ডেড টোল ছিল 300, 400, 500, এভাবে গ্র্যাজুয়ালি লাস্টে 900 ক্রস করছে। অ্যান্ড 9/11 আগ পর্যন্ত এটাই আমেরিকার হিস্টোরিতে সবচেয়ে বড় ইন্টেনশনাল ম্যাস মার্ডার ধরা হয়। খুব ভারী একটা ঘটনার ভিতর দিয়ে আমরা গেলাম। জোন্স টাউনের সেই ম্যাস সুইসাইড, এবং তার ঠিক আগের রাতেই তো মানে তার ঠিক আগের দিন নাকি ওই রাতেই ঘটলো ব্যাপারটা? ওই দিনই মানে যেদিন হচ্ছে সেই মার্কিন কংগ্রেসম্যানকে কিল করা হয় and তার ক্রুকে কিল করা হয়, সেদিনই তারা ট্রিট করে। এরপর ওকে, বাট এই সময়টাতে যে লাইক জিম জোন্স যেই রকম একটা কাল্ট ফিগার হয়ে উঠছে, ওই সময় কি আমেরিকাতে এরকম সিমিলার আরো কোনো কাল্ট ফিগার ছিল? হ্যাঁ ছিল, ধরেন আমাদের ইন্ডিয়ারই একজন ছিল, ধরেন রজনীশ বা ওশো, মানে ও হচ্ছে আমেরিকা খুবই পপুলার। হ্যাঁ ওশো স্পিরিচুয়াল একটা খুবই ভালো লিডার আর কি। ধরেন ওশো ভালো নাকি? আমার মানে ওশো ফ্যান
আমি ওর ফ্যান আর কি। Well, মানে তাহলে কোনো তো অকারেন্স ওকে- তো ঘটায় নাই, সো আচ্ছা। হ্যাঁ ওর কাছেও আর্ম কার্ড ছিল, এন্ড তারপর ধরেন পলিটিশিয়ানদের, মানে ও বড় লোকদের, ওর কাছে ওসরে আমার রবিনহুড মনে হয়। কারণ ও হচ্ছে ও পলিটিশিয়ানদের কাছ থেকে পলিটিশিয়ানদের বাচ্চা কাচ্চাদের কাছ থেকে টাকা পয়সা নিত, এর বিনিময়ে হচ্ছে ওদের বাচ্চা কাচ্চাদের সাইকেডেলিক ড্রাগ দিত। এটা সো তার মানে ওশো ওই মোমেন্টেই মানে মোটামুটি সিমিলার সময়ের হচ্ছে। হ্যাঁ, এই 78-এ হচ্ছে আপনার জনস্টাউন ম্যাসাকারটা হয়েছে, আর ওশো আমেরিকা ছাড়ছে 81 বা 80-তে মারা গেছে, মেবি 81-এ, আর ও হচ্ছে আমেরিকা ছাড়ছে 80-তে। এরপরে হচ্ছে ও মানে ওশো কি এরকম কোন একটা প্রমিসড ল্যান্ডে সবাইকে নিয়ে গেছিল? হ্যাঁ, ওর প্রথম আশ্রম ছিল পুনেতে, ইন্ডিয়ার পুনেতে। পুনের থেকে ও পরে হচ্ছে আমেরিকায় শিফট করছে। ইভেন ধরেন ওসোর কিন্তু অনেক ফেমাস ফলোয়ার আছে। আপনার এই যে রিসেন্টলি যে ভাইরাল হয়েছে খুব, অক্ষয় খান্নার বাপ আপনার হচ্ছে বিনোদ খান্না। বিনোদ খান্না হচ্ছে এক সময় মানে ইন্ডিয়ান সিনেমাতে খুবই মানে অমিতাভের থেকে জনপ্রিয় অ্যাক্টর ছিল ওর টাইমের আর কি। ওর পিক টাইমে হচ্ছে ও অ্যাক্টিং ছেড়ে ওসোর বাথরুম 3.5 বছর পরিষ্কার করছে আমেরিকায় গিয়ে। কি পরিমাণ স্পিরিচুয়াল লিডারদের প্রতি মানে তাদের যে শিষ্য যারা থাকে বা অনুসারী যারা থাকে, ফলোয়ার্স যারা থাকে, তাদের লয়ালটি মানে খুবই টপ নচ লেভেলের লয়ালটি। তো আসলে এটা নিয়ে আমরা আসলে হয়তো বা মানে সেই বিশ্বাসটা নিয়ে আমরা আসলে মজা করতে পারি না, বা এটা নিয়ে আসলে ফান করাটা মানে আমাদের আসলে এটা করা সাজেও না। বাট যেটা আসলে যে মানুষ আসলে কাকে বিশ্বাস করছে বা ওই টাইমে আসলে তার সাইকোলজি কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো হয়তো বা আমরা জানার চেষ্টা করতে পারি। হয়তো বা তার অ্যাক্টিভিটিস এর ভেতর দিয়ে আমাদের নিজস্ব জাজমেন্টাল জায়গা থেকে হয়তো বা আমরা একটা জাজমেন্টে আসতে পারি যে হ্যাঁ আমি এটা অ্যাকসেপ্ট করবো, এটা করবো না। বাট এর বাইরে আসলে কিছু আমাদের বলার নাই। বাট জিম জোনসের ক্ষেত্রে যেটা, জোনসটাউনের যে ঘটনাটা, এটা আসলে খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে একজন ফিগার যে খুব মানে মানুষের উইকনেসকে কাজে লাগিয়ে বা তার সেই উইকনেস দূর করার যে একটা সম্ভাবনার মূলা বলা যেতে পারে, বা সম্ভাবনার একটা মানে সেই মুক্তির আশ্বাস দেখিয়ে তাকে সেই সমর্থন দিয়ে তার বিশ্বাসটা কাজে লাগিয়ে, এবং এই যে হিলিং এর মতো কিছু নাটক সাজিয়ে তাদের পক্ষে সেই পপুলারিটিটা গেইন করা পসিবল। অ্যান্ড সেই গেইন করার পরে তারপর যখন আস্তে আস্তে তাদের আসল রূপটা, তাদের হিংস্র রূপটা যখন প্রকাশ পেতে থাকে, তখনই হয়তো বা ডিসাইডেড হয়ে যায় যে আসলে কার কি উদ্দেশ্য। অর্থাৎ একটা না একটা সময় গিয়ে সে তার মুখোশ খুলবেই, না হলে আসলে তার এই টোটাল মানে অ্যাক্টিভিটিস আসলে হয়তো বা অর্থহীন, নাকি পরবর্তীতে আরো মডার্নাইজড হয়েছে যে মুখোশ না খুলেও সেটা ব্যবহার করা যায়। হয়তো বা আমরা পৃথিবীতে এরকম প্যাটার্ন মিলে দেখতে গেলে এরকম অনেক চরিত্র পেয়ে যেতে পারি। তো যা হোক, আজকের অলৌকিকে আমরা ছিলাম জিম জোনসকে নিয়ে। আমাদের সাথে আছে প্রীতম। তো প্রীতমের কাছে শেষ প্রশ্ন হিসেবে যদি জিজ্ঞেস করি যে লাইক অসর কথা শুনলাম সমসাময়িক কালে, বর্তমান সময়ে এরকম কিছু কাল্ট আছে, তো তোমাকে যদি বলা হয় যে কাল্ট ফিগারদের ভেতরে মাইট বি টু আর্লি, যদি তুমি আরো অন্যান্য কাল্ট ফিগারদের নিয়েও আমাদের অলৌকিকে আসতে চাও, হয়তো বা আরো অনেক টেনে কথা বলার পরে হয়তো জিজ্ঞেস করতে পারতাম, বাট তাও একটু আর্লি জিজ্ঞেস করি যে এই যত কাল্ট ফিগার তুমি স্টাডি করছো, এর ভেতর সবচেয়ে প্রিয় বলবো না, মানে সবচেয়ে ড্রামাটিক বা সবচেয়ে ক্যারিশমাটিক তোমার কাকে মনে হয়েছে? সবচেয়ে ক্যারিজমেটিক ওজি তো হচ্ছে আমার কাছে চার্লস ম্যানসন। ঠিক আছে, ওজি অসবর্ন। ওজি মানে অরিজিনাল যে ছিল আর কি, সরি, ওজি। যেখানে ওজি অসবর্ন কি সেই ওজি থেকে আসছে? না, ওজি হচ্ছে অরিজিনাল আর কি। ও আচ্ছা, ওজি মানে হচ্ছে আমি হচ্ছে ওজি ঢাকা, মানে আমি ঢাকার অরিজিনাল, ব্যাপারটা এমন আর কি। এটা কি সামহাউ জেনজি? হ্যাঁ, ইটস এ জেনজি টার্ম। তার মানে এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার না ছিল নাকি? ওজিটা মোটামুটি ধরেন জেনজি আর মিলেনিয়ালের মাঝামাঝি টাইম। আচ্ছা, ওকে, আচ্ছা, নাইস। তো যেটা বলতেছিলা যে সবচেয়ে কি বলে ক্যারিজম্যাটিক কাকে লাগে?
আমি আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে চার্লস ম্যানসন, বাট সবচেয়ে ইম্প্যাক্টফুল ছিল হচ্ছে জিম জোন্স, মানে ইন দ্য মানে টোটাল কাল্ট হিস্ট্রি। আর দেয়ার ইজ এ কি বলা যায়? হ্যাঁ, দেয়ার ইজ এ ফেমাস সেইং যে ধরেন কোনো মানে কাল্ট যখন হচ্ছে মানে সাকসেসফুল হয়ে ওঠে তখন সেটা ধর্মে রূপান্তর হয়, কিন্তু কোন ধর্ম হচ্ছে ধরেন মানে আনসাকসেসফুল ধর্ম হচ্ছে অ্যাকচুয়ালি কাল্ট, মতবাদ বা ধর্ম যেটাই বল। তাহলে শেষ করব জিম জোনসের কে নিয়ে আমাদের আজকের অলৌকিক। শেষের লাস্ট আমার একটা প্রশ্ন প্রীতমের কাছে, লাইক এরপর জিম জোনসের পরে লাইক ওশো সার্ভাইভ করছেন, ওশো আরো অনেকদিন ছিল, আর এরকম কি মেজর কাল্ট ফিগার আর কারা ছিল, বা এরপর কি এরকম এটা কি আরো আসতে? কারণ মানুষ তো একটা উদাহরণ দেখতে পাইছে, মানুষ তো জানতে পারছে যে হ্যাঁ এর ভেতরে এরকম কি বলা যায়, মানে এক ধরনের কি বলা যায় প্রতারণা, হ্যাঁ, তো সেটা আছে। তো এরকম কি কাল্ট ফিগার আরো আসতে পারে যারা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আসছে। এটা ধরেন 90s এর দিকে হচ্ছে হেভেন্স গেট নামে একটা কাল্ট ছিল। ওরা হচ্ছে ওদের ইচ্ছা প্ল্যানেট নিয়ে বেসিক্যালি একটা হচ্ছে ভিডিওতে একটা মানে বাল্ড একটা মানুষ হচ্ছে কথা বলতেছে ওর ইনস্ট্রাকশন শুনে, মানে এক রাতে হচ্ছে একটা হোস্টেল বা এরকম কিছু একটা মানে থাকার জায়গাতে প্রায় কত 11-12 জন হচ্ছে সুইসাইড করছিল। আর আরেকটা কাল্ট আছে, এটা হচ্ছে ট্রান্স ডাভিডিয়ান নামে পরিচিত। তো মানে এটা নিয়ে সিনেমাও আছে, অ্যাম্বুশ ইন ওয়াকো নামে একটা সিনেমা আছে। তো এটার লিডার ছিল ডেভিড কুরেশ। ও হচ্ছে আবার টিচার ছিল প্লাস হচ্ছে আপনার এই যে মিউজিশিয়ান ছিল। আর জিম জোন্স কে নিয়ে হচ্ছে সিনেমা আছে, জিম জোন্স কে নিয়ে হচ্ছে IMDb তে ভালো রেটিং ওয়ালা সিনেমা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যেমন হচ্ছে গায়ানা ট্র্যাজেডি নামে একটা সিনেমা আছে, তারপর গায়ানা ক্রাইম অফ দ্য সেঞ্চুরি নামে একটা সিনেমা আছে। গায়ানা ট্র্যাজেডিটা বেটার, একই। তুমি একটা এটাকে বলতেছিলে যে ওই যে একটা মহিলা গান গায়, হ্যাঁ, যে রাতে হচ্ছে তারা কুল-এইড খায় সায়ানাইড মেশানো, যাতে একটা মহিলা গান গাইতে থাকে। এই রাতে খায় না, এটা এর আগের রাতে যখন লিও রায়ান আর কি আসছে ওকে ও আচ্ছা, ওই ভিডিওটা কি ইউটিউবে আছে? হ্যাঁ, এটা ইউটিউবে। এখানে কোনো ফেমাস সিঙ্গার বা এরকম কেউ কি ছিল কখনো? না, উনি হচ্ছে মানে ব্ল্যাক একজন মহিলা ছিল, মানে কোনো ভিডিওতে যাদেরকে দেখা যায় তারা প্রত্যেকেই জাস্ট বড় লোকজন আর কি। হ্যাঁ, না, আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে ওই ভিডিওর প্রত্যেকটা মানুষ নেক্সট 24 আওয়ার্স that was their last 24 hours and they didn't even know that আর কি, তারা জানতো না আর কি। আমাদের আজকের অলৌকিক আমরা এখানেই শেষ করতেছি। আমাদের সাথে ছিল প্রীতম, এবং প্রীতম আমাদের কাছে এর আগে চার্লস ম্যানসনের গল্প নিয়ে আসছিল। আজকে আমরা কথা বললাম জিম জোন্সকে নিয়ে। জিম জোন্স মাইট বি আধুনিক পৃথিবীর অন্যতম মানে মর্মান্তিক সেই কি বলা যায়, ম্যাসাকার তো অত বলা যাবে না, মাস কিলিং বলা যাবে না যেহেতু সুইসাইডাল অ্যাটেম্প্ট, বাট ফোর্সফুল সুইসাইড। বাট যে কোনো ভাবে হোক না কেন, যেটা 9/11 এর আগ পর্যন্ত ইউএস এর হিস্ট্রি সবচেয়ে বড়, এত মানুষ একসাথে